নির্বাচনে কারো পক্ষে অন্যায় বেআইনি নির্দেশনা দেয়া হবে না, সিইসির স্পষ্ট বার্তা। নির্বাচন বিলম্বিত হলে দেশের সংকট বাড়বে, দাবি আমির খসরুর। জনগণের সম্মিলিত প্রতিবাদে সাদা পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে, মন্তব্য সৈয়দ রেজওয়ানা হাসানের। দুর্গাপূজায় সারা দেশে 2857, পূজা মণ্ডপে 430 প্লাটুন বিজিবি মোতায়েন। এবং ভেনেজুয়েলায় মাদক কারবারিদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। কাজ করা খুব চ্যালেঞ্জ, কারণ দৃশ্য অদৃশ্যমান প্রভাব রয়েছে, দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে যে কোনো মূল্যে জাতির কাছে দেয়া অঙ্গীকার বাস্তবায়ন করবে ইসি। শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনাররা জানান, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের শক্ত মেরুদণ্ড রয়েছে। রাকিব হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো রিপোর্টে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা, থানা ও সমমানের নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজন করে নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025। সম্মেলনে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4 কমিশনার, কমিশনের সিনিয়র সচিব সহ সারা দেশ থেকে আগত নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কর্মকর্তারা বলেন, কেউ যেন নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন বানচালের কিংবা অবৈধ নির্বাচনের দায় নিতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। রিটার্নিং অফিসারদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব, এআই সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন। এই নির্বাচন কমিশন আপনাদেরকে সুসংগত করে সমন্বিতভাবে আপনাদেরই নেতৃত্বে, আপনাদেরই একটা সাংগঠনিক দৃঢ়তার কারণে আজকে একটা ভালো জিনিস নির্বাচন কমিশন বা আপনারা উপহার দিতে পারছেন। সঠিক সময়ে পেশাদারিত্বের সাথে কাজ করার মতো নির্বাচন কমিশনের শক্ত মেরুদণ্ড আছে বলেও জানায় কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের সংকট বাড়বে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত গণঅভ্যুত্থান পরবর্তী যে দেশগুলো দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পেরেছে, সেগুলোর অবস্থান বেশ ভালো। অন্যদিকে যারা তর্ক বিতর্ক বিভিন্ন ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করেছে, সেসব দেশে গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। শনিবার রাজধানীর ইস্কাটনে আয়োজিত এক শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে পূর্ণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে ঢুকতে হবে। পুরো সাইকেল যদি ডেমোক্রেটিক সাইকেল না হয়, আপনি শুধুমাত্র নির্বাচিত একটা সরকার হলে বাংলাদেশে গণতন্ত্র কাজ করবে না। বাংলাদেশের গণতন্ত্র তখনই কাজ করবে যখন বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বিষয়ে সম্পৃক্ত হতে পারবে, তারা অংশীদার হতে পারবে, তারা এটার পার্ট হতে হবে। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা এগুলোকে নিয়ে একটু জোর, এইসব বিষয়ে একটু জোর দেই। শুধুমাত্র বিভিন্ন বিষয় এনে আমাদের মধ্যে তর্ক বিতর্ক, বিভক্তি সৃষ্টি না করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনি। ফার্স্ট গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার পর প্রত্যেকের যাতে মুক্ত পরিবেশে সকলে যাতে কাজ করতে পারে, সাংবাদিকরা যাতে কাজ করতে পারে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কথাগুলো মুক্তভাবে বলতে পারে, সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এগুলো হচ্ছে মূল বিষয়। এগুলোতে না গিয়ে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রশ্ন। জনগণের সম্মিলিত প্রতিবাদে সাদা পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শনিবার সকালে বিশ্ব নদী দিবস
2025 উপলক্ষে রাজধানীর পানি ভবন অডিটোরিয়ামে আয়োজিত মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নদী রক্ষার আন্দোলনকে গতিশীল ও প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদী বাংলাদেশের জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। নদী রক্ষা ছাড়া এ দেশের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও সংস্কৃতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। নদী দূষণ, দখল ও অব্যবস্থাপনা প্রতিরোধে সরকার, নীতি নির্ধারক, সুশীল সমাজ ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি। নদী নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন 2 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। এখানে মাঝে মধ্যে আমি দেখি বাবার সাথে আসলে অনেকদিন যাবত কাজ করি। আমি যে প্রতিষ্ঠানে কাজ করতাম তারা আইনি কাজ করে, কিন্তু পরিবেশ এমন একটা বিষয় যে সাদা পাথরের উদাহরণ দিলাম। জনমত যখন গড়ে ওঠে, জনগণের ঐক্য যখন গড়ে উঠবে পরিবেশ আন্দোলনে, তখন এটা সফল হবে। তো এটা কিন্তু কাজটা বাবা করে দিচ্ছে। যে কোনো পরিবেশের সাথে তারা সাধারণ মানুষের সাথে মিশছে। আমি জানি যে চলনবিল রক্ষায় আমাদের বাবারই একজন মিজান ভাই বাংলাদেশে সবচেয়ে বড় মানববন্ধন করেছেন। 220 কিলোমিটার মানববন্ধন করেছিলেন চলনবিল রক্ষায়। এটা ভাবা যায়? তো এই যে জনসংযোগটা বলতো না, পরিবেশকে জনমানুষের একটা বিষয় বলতো না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকা এবং রাজধানী ঢাকা সহ সারা দেশে 2857টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 430 প্লাটুন সদস্য। শনিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। শরীফুল ইসলাম এ সময় জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তবর্তী এলাকা সহ সারা দেশে বিজিবির 24টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে তারা। বিজিবি নিরাপত্তাধীন মোট 2857টি পূজা মণ্ডপের মধ্যে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে ও পার্বত্য এলাকার 15টি পূজা মণ্ডপ সহ 1411টি পূজা মণ্ডপ রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাইরে রয়েছে 1446টি পূজা মণ্ডপ। বাইরের পূজা মণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় মোট 441টি, চট্টগ্রাম মহানগরী, রাউজান ও রাঙ্গুনিয়ায় মোট 694টি এবং অন্যান্য স্থানে 311টি পূজা মণ্ডপ রয়েছে। পূজা উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে বলেও জানান তিনি। বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে আটার দাম হু হু করে বেড়েছে। খোলা আটা কেজি প্রতি 45 থেকে 50, প্যাকেটজাত 60, 2 কেজির প্যাকেট 130 টাকায় বিক্রি হচ্ছে। এতে সীমিত আয়ের ভোক্তারা চাপের মুখে পড়েছেন। আর সিন্ডিকেট ও উচ্চ খরচকে দায়ী করছেন ব্যবসায়ী ও ক্যাব। বিস্তারিত জাগরের রিপোর্টে। বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশের বাজারে আটার দাম লাগামহীনভাবে বাড়ছে। গেল এক সপ্তাহে খোলা ও প্যাকেটজাত উভয় ধরনের আটার কেজি প্রতি দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। বর্তমানে খোলা আটা মানভেদে 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 40 থেকে 45 টাকা। প্যাকেটজাত আটার কেজি এখন 60 টাকায় বিক্রি হচ্ছে, আগে ছিল 50 থেকে 52 টাকা। 2 কেজির প্যাকেট 110 টাকার পরিবর্তে বেড়ে 130 টাকায় পৌঁছেছে। এ অবস্থায় সীমিত আয়ের ভোক্তারা পড়েছেন চরম চাপে। চালের পরে আটা দেশের দ্বিতীয় সর্বাধিক ভোগ্য খাদ্যপণ্য হওয়ায় এর মূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় ব্যয়ের বোঝা আরও বাড়িয়েছে। তথ্য বলছে, গেল বছর বিশ্ব বাজারে গমের দাম টন প্রতি 268 থেকে 272 ডলার থাকলেও এ বছর তা কমে 214 থেকে 219 ডলারে নেমে এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় গমের দাম 500 ডলার পর্যন্ত উঠেছিল, তবে তারপর থেকে তার ধারাবাহিকভাবে কমছে। এমনকি গেল বছরে দেশের রেকর্ড 72,75,000 টন গম আমদানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 34% বেশি। চলতি বছরও আমদানি বেড়ে প্রায় 45 লাখ টন ছাড়িয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় বাজারে অতি মুনাফার প্রবণতাই মূলত দাম বৃদ্ধির কারণ। বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী জানান, বিশ্ববাজারে গমের দাম কম থাকায় আমদানিকারকদের আগ্রহ বেড়েছে। অন্যদিকে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা দাবি করেন, উৎপাদন খরচ বাড়া এবং নতুন করের কারণে দাম সমন্বয় জরুরি হয়েছে।
তবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহ সভাপতি SM নাজের হোসেন অভিযোগ করেন, কোম্পানিগুলো সিন্ডিকেট করে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। তার ভাষায়, ঝোপ বুঝে কোপ মারার মতো ব্যবসায়ীরা পরিস্থিতি কাজে লাগাচ্ছে, অথচ বিশ্ববাজারের সুবিধা ভোক্তারা পাচ্ছে না। দেশের বর্তমানে গমের মাত্র 14 থেকে 15% উৎপাদিত হয়, বাকি 85% আমদানি নির্ভর। চাহিদা বাড়তে থাকায় রেকর্ড আমদানি সত্ত্বেও ভোক্তাদের সুফল না মেলায় প্রশ্ন উঠেছে, কারা নিয়ন্ত্রণ করছে আটার বাজার। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার সকালে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে যাত্রীদের হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে। যাত্রীরা অভিযোগ করেন, অগ্রিম টিকিট কেটে রাখলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না। পরিবহন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। আর বিকল্প ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। তবে এই রুটে একতা ট্রান্সপোর্টের বাস স্বাভাবিকভাবে চলাচল করছে। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন। এর পরিপ্রেক্ষিতে গেল 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়। আলোচনায় নির্ধারিত হয় চালকের বেতন ট্রিপ প্রতি 1250 টাকা থেকে বাড়িয়ে 1750, সুপারভাইজারের 500 থেকে 750 এবং সহকারীর 400 থেকে 700 টাকা করা হবে শুক্রবার থেকেই। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন। মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল পশুর আয়োজনে শনিবার সকালে হোটেল চত্বর একটি র্যালি পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা ও পশু নদীতে অনুষ্ঠিত হয় নৌ র্যালি। নৌ র্যালি পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন। র্যালি শেষে হোটেল পশুর মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন কোনো প্রকার হোটেল ও নৌযান ভাড়ার ক্ষেত্রে প্রতারণার শিকার না হন। সেজন্য পর্যটন কর্পোরেশন ও পর্যটন ব্যবসায়ীদের একসাথে কাজ করতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের গাইড থাকতে হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার সুন্দরবন জোনের ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ। পর্যটনটাকে তুলে ধরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের। এখানে যারা আমরা সাংবাদিক আছি, পর্যটন ব্যবসায়ী আছি, তারা এখানকার পর্যটন স্থানগুলো সুন্দর সুন্দর পরিবেশ আছে, সেটি যদি আমরা তুলে ধরতে পারি, সাংবাদিক ভাইরা সেটা যদি তুলে ধরতে পারে, আজকাল সোশ্যাল মিডিয়াকে যদি ব্যবহার করে, মিডিয়ায় যদি আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর যেটা বলি, সেটা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আমরা ছাড়তে পারি, তাহলে দেশি বিদেশি অনেক পর্যটকরা আকৃষ্ট হবে। টেকসই উন্নয়নের পর্যটন, তাহলে আপনি দেখেন শ্রীলঙ্কা গণঅভ্যুত্থানের পর একটা ধ্বংস প্রায় দেশ পর্যটনের কারণে কিন্তু দেখেন আজকে কোথায় চলে গেছে। তারা কিন্তু এখন আর আর্থিক খাতে তেমন কোনো কষ্ট না, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তদ্রুপ আমাদের সরকারও চেষ্টা করতেছে যাতে পর্যটন শিল্পটাকে উন্নত করে, যাতে আমরা পর্যটন খাতে আয়টা দিয়ে যাতে আমাদের আর্থিকভাবে SDG গোলটা, আমাদের যে গোলটা সেটা যাতে আমরা সম্পন্ন করতে পারি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় মাদক কারবারিদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম NBC নিউজ। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে সন্দেহভাজন মাদকবাহী অন্তত 3টি নৌকা ডুবিয়ে দিয়েছে, যাতে কমপক্ষে 17 জন নিহত হন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এই আক্রমণগুলো তাকে ক্ষমতা থেকে উৎখাতের মার্কিন প্রচেষ্টার অংশ। NBC জানায়, এই হামলার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই, যদিও এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপে আনুষ্ঠানিক অনুমোদন দেননি। সূত্রমতে বর্তমানে আলোচিত সামরিক বিকল্পগুলোর মধ্যে রয়েছে ড্রোন হামলা চালিয়ে ভেনেজুয়েলার মাদক উৎপাদন কেন্দ্রে আঘাত হানা এবং সংশ্লিষ্ট অপরাধী গোষ্ঠীর সদস্য ও নেতাদের টার্গেট করা। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
সৌদি প্রো লিগে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে আল নাসর। বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের বিপক্ষে 2-0 গোলের জয়ে টেবিলের শীর্ষে 3 পয়েন্টের পরিষ্কার ব্যবধানে এগিয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। দুই দলই ম্যাচে এসেছিল সমান 3টি করে জয়ের রেকর্ড নিয়ে। তবে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আল নাসরই ধরে রাখল নিজেদের শতভাগ জয়ের ধারা। খেলার 9 মিনিটেই সাদিও মানের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় আল নাসর। কিংসলি কোমানের চমৎকার একটি ড্রিবল ও ক্রস থেকে বল পেয়ে ডান দিক থেকে জোরালো শটে জালে বল জড়ান সাবেক লিভারপুল ও বায়ার্ন তারকা মানে। এরপর 35 মিনিটে গোল করলেন রোনালদো। এই গোলে অবদান ছিল মানের। একটি নিখুঁত চিপ পাসে আল ইত্তিহাদের রক্ষণভাগ চিরে বল বাড়ান তিনি। সুযোগের সদ্ব্যবহার করে দুর্দান্ত এক হেডে গোলরক্ষক প্রেদ্রাক রাজকোভিচকে পরাস্ত করেন রোনালদো। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনে কারো পক্ষে অন্যায় বেআইনি নির্দেশনা দেওয়া হবে না, সিইসির স্পষ্ট বার্তা। নির্বাচন বিলম্বিত হলে দেশের সংকট বাড়বে, দাবি আমির খসরুর। জনগণের সম্মিলিত প্রতিবাদে সাদা পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে, মন্তব্য সৈয়দা রিজওয়ানা হাসানের। দুর্গাপূজায় সারা দেশে 2857 পূজা মণ্ডপে 430 প্লাটুন বিজিবি মোতায়েন। এবং ভেনেজুয়েলার মাদক কারবারিদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।